ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। জিতলে জনগণের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। 10 টাকা শেয়ার দরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। উপজেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম। টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা। পরিবেশ নিয়ে টিআইবির অসন্তোষ। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। বললেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। সর্বাত্মক ধর্মঘটের দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না, তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই, তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শেয়ার দরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া,
এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে? এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে নিজ আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মা বোনদের জন্য, ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গোটা ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট রাস্তা প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ধানের শীষের পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। পরে ঢাকা 16 সংসদীয় আসনে পল্লবীর পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার আদায় করে মানুষের সমস্যার সমাধান করতে হবে। বলেন, বিএনপি ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরেছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ভোটের প্রচারণায় রাজধানীতে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক সমস্যাগুলোকে ধরে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন সবাই। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, যদিও তার প্রতিপক্ষ মির্জা আব্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যোগ্য ব্যক্তিরাই সংসদে যাবেন বলে মত রাজধানীর ভোটারদের। প্রচারণায় সামনে বাকি মাত্র একটা দিন। বেশ ব্যস্ত সময় কাটছে এখন ভোটে দাঁড়ানো প্রার্থীদের। ভোটাররাও মুখিয়ে আছেন ভোট দিতে। নাগরিক সমস্যাগুলো জানেন, বোঝেন এমন মানুষকেই সংসদে দেখতে চায় নগরের মানুষ। ধানের শীষ আসক আর পাল্লা আসক, যে আসক, ইনজিবি আসক, যে আসক, আমাদের একমাত্র টার্গেট হলো রাস্তা, কলেজ আর মানুষ সেবাজনক। আশা করি আমাদের দেশের জন্য একটা উন্নয়ন হবে, যা ক্ষতি সাধন হয়েছে তা আবার উন্নয়ন হবে। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৎ, ন্যায়, নিষ্ঠাবান এবং জনদরদী, অর্থাৎ মানুষের কাজ করবে গিয়া, ক্ষমতায় গিয়া, এরকম লোককে ভোট দেওয়া উচিত। রোববার সকাল সকাল গণসংযোগে নেমে পড়েন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা। এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, পানির সমস্যা আছে। গ্যাস প্রবাহ পাচ্ছে না, আমরা বিল দিয়ে যাচ্ছি, অথচ আমাদের মা বোনরা গ্যাস পাচ্ছে না। জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আপনাদের সেবা নিশ্চিত করব।
সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন নির্বাচন বানচালে পরিকল্পিতভাবে কাজ করছে কয়েকটি দল। প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগের বিষয়গুলো নাকচ করে দেন তিনি। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পাতি নেওয়া, এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়াইছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে কখনো আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তবে ঢাকা ৮ আসনের আলোচিত এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মতে ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাচ্ছে না। যারা বাসা খুঁজছে এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে সকালে ঢাকা ১০ আসনের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিল হয় জামায়াতের। প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান তারা। ধানমন্ডির জিগাতলা থেকে মিছিল বের হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান ঘুরে আবার ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। নোয়াখালীর ৯টি উপজেলায় পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। দুপুর থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরঞ্জামাদির সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে পাঠানো হয়। হবিগঞ্জেও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল উপজেলায় নির্বাচনী উপকরণ পাঠানো হয়। নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জেলার ৪টি আসনে ৬৪৭টি ভোট কেন্দ্রে এসব উপকরণ পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাঙামাটির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সকাল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে রাঙামাটির ৪ উপজেলার দুর্গম ২০টি ভোট কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৩,৫৪৩ জন। এর আগে শনিবার বরকল উপজেলার ২টি, জুরাইছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি ভোট কেন্দ্রে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তদের পৌঁছে দেওয়া হয়। নির্বাচনে কোথাও কারচুপির শঙ্কা নেই, তবে তেমন পরিস্থিতি দেখা গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সক্রিয় থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অংশ নেয় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ অন্যরা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কিভাবে পেট্রোলিং করা হবে তারই নমুনা দেখানো হয় বহরে। নির্বাচন কমিশন থেকে জানানো হয় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবারের নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি কাজ করবেন ১,৪৯,৪৪৩ জন পুলিশ, ৭,৭০০ জন র্যাব, সেনাবাহিনীর ১,০০,০০০ সদস্য, তাদের সাথে থাকবেন নৌবাহিনীর ৫,০০০, বিমান বাহিনীর ৩,৭৩০, বিজিবির ৩৬,৪৫৩ জন, কোস্টগার্ডের ২,৫৮৫ জন, এছাড়া ফায়ার সার্ভিসের ১৩,৩৯০ জন, আর সবচেয়ে বেশি সদস্য আনসার ও ভিডিপির। তাদের সংখ্যা ৫,৭৬,৩১৪ জন। নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এখানে পুলিশ থাকবেন, পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকবেন প্রত্যেকটা কেন্দ্রেতে, তারপরে আর্মি থাকবেন পর্যাপ্ত পরিমাণে। এদিকে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের ২,১৩১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১,৬১৪টিকে, যা মোট কেন্দ্রের প্রায় ৭৬%। আর ঝুঁকি বিবেচনা করেই নেওয়া হয়েছে ব্যবস্থা, বলছে পুলিশ। যে পেট্রোল টিমগুলো আছে সেগুলো মাঠে কাজ করছে এবং পেট্রোল টিমের বাইরে বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে
নির্বাচন পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী আমরা কাজ করছি। ঢাকার প্রায় সবগুলো ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের সাথে বডি অন ক্যামেরা থাকবে। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, নির্বাচনে কোথাও কোনো ধরনের কারচুপি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। মিডিয়া হাউস থেকে 21 সাংবাদিককে সেনাবাহিনীর তুলে নিয়ে যাওয়ার ঘটনা তার জানা নেই এমন দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। না, আমি এটা দেখিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান চললেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব সহিংসতা অব্যাহত আছে এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশিশক্তির ব্যবহার। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়। ডক্টর ইফতেখার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমর্থক হিসেবে বিবেচিত করেছে, যা প্রশ্নবিদ্ধ। একই সাথে টিআইবি গণভোটে হ্যাঁয়ের পক্ষে বলেও জানান তিনি। সরকারি কর্মচারীদের প্রতি যে নির্দেশনা, সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না। জুলাই সনদের পক্ষে গণরায়টা অপরিহার্য বলে আমরা মনে করি, কারণ জনগণ সেটা চায়। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইফতেখার বলেন, জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু জামাত ইসলামের কাছ থেকে তো এটা অপ্রত্যাশিত ছিল না, আমিও তো এটা আশা করি নাই যে জামাত ইসলামী দিবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই ভাষণে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্র অনুযায়ী হাসিনা ও তার মদতপুষ্ট আওয়ামী ব্যবসায়ী ও আমলারা এই অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই লুটপাটকৃত এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধারের চেষ্টা চালানোর কথা বললেও তাদের অবহেলা ও অজ্ঞতার কারণে এখন পর্যন্ত কোনো সাফল্য অর্জিত হয়নি। এর সঙ্গে যুক্ত ফ্যাসিবাদী যুগের সুবিধাভোগী কিছু শীর্ষ আমলা ও বিশেষজ্ঞরা অন্তর্ঘাতমূলক কাজ করায় এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধার বিঘ্নিত হয়েছে। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। খুনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে, তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার হিসাব অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ দিয়ে দক্ষ ও স্বচ্ছ ম্যানেজমেন্ট কাঠামোর মাধ্যমে নবগঠিত এই সংস্থাটি পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। দর্শক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছিলেন বিটিভিতে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। আমরা সরাসরি ছিলাম সেই ভাষণে। আওয়ামী লীগের আমলে গুম খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেছেন, দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। ডিজিএফআইর, র্যাব, এনটিএমএসসি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে ডিপ
স্টেট চক্র তৈরি করেন শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। মেধাবী সেনা কর্মকর্তারা র্যাবে যোগ দিয়ে খুনি হয়ে বের হয়ে আসতেন বলেও সাক্ষ্য দেন ইকবাল করিম ভূঁইয়া। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম করে ১০৪ জনকে হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে খুনের সংস্কৃতি বিকশিত হয়। গুমের সংস্কৃতি ব্যাপক আকারে শুরু হয় ২০০৭ সাল থেকে। আওয়ামী লীগের আমলে যা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকীর কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, র্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের, তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকীর হস্তক্ষেপ করা, এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস তৈরি করা এবং একটা ডিপ স্টেট তৈরি করা, যেটার মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন। সেনা সদস্যদের পুলিশের সাথে মিশিয়ে র্যাব গঠন করায় অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০০৭ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে বলেও সাক্ষ্য দেন তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। আর্মি সিকিউরিটির ইউনিট এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দীর্ঘ ৪০ বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। একদম প্রথম থেকে 1972 সাল থেকে উনি বলেছেন যে এখন পর্যন্ত যত রকমের অন্যায়ের সাথে সবকিছুর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। পরে গুম খুনের সংস্কৃতির সাথে জিয়াউল আহসানের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন ইকবাল করিম ভূঁইয়া। সোমবার তিনি বাকি সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। এছাড়া সকল ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভা। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। ১২ তারিখ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সো ফার। ভায়োলেন্স দুই একটা যা হচ্ছে সব মনিটর করছি। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে। পুলিশ গত 18 মাস যথেষ্ট সহনশীল ছিল। আপনি আগের দিনগুলোর কথা চিন্তা করেন, তারও আগে পুলিশকে দিয়ে কি হেন কোনো ক্রাইম নাই যে গুমজননী করার নাই, ঠিক না? এই এখন পুলিশ দেখেন এটা মানবিক পুলিশ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আইদা সোহান অলরেডি একটা চিঠি দিয়েছেন, নোট ভার্বাল, ওইটা ইউএন এর যে রাইটস এর অফিসে তাদেরকে জানিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন এটার ফেয়ার ট্রান্সপারেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য। এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরে ইজারা দেওয়া নিয়ে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে এখনো চুক্তি হয়নি।
ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জাহাজ আসা যাওয়া, পণ্য খালাস ও পরিবহন সহ সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তৈরি হচ্ছে পণ্য জট, এতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শ্রমিক কর্মচারীরা। আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনে বন্দরের শ্রমিক কর্মচারীরা। 2 দিন বিরতির পর রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা। চট্টগ্রাম বন্দরের আজকে ধর্মঘট সফলভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এবং বাইরে সকল ক্ষেত্রে সকল শ্রমিক কর্মচারী আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে। এদিন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ বা বের হয়নি, যেটিতে আটকা 10টি জাহাজ আর বহির্নোঙরে অপেক্ষমান পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। বন্ধ রয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এই অবস্থায় বন্দরের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক কর্মচারীর সঙ্গে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে এটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এই ইস্যুতে কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা পেয়েছি যে তারা আরও সময় চায়, যেহেতু আমরা যেইভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে যদি প্রয়োজন হয়। উপদেষ্টার এমন ঘোষণার পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে বন্দরে তৈরি হয়েছে পণ্যজট। দ্রুত সমাধান না হলে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ চান তারেক রহমানের কন্যা জায়মা রহমান। সকালে এক সেমিনারে অংশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে জোর দেন তিনি। এদিকে বিএনপি ক্ষমতায় এলে মাতৃত্বকালীন ছুটি, নারীদের নিরাপত্তা ও শিক্ষার প্রতি জোর দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুবাইদা রহমান। বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিতে কাজ করবে বিএনপি। শেষের পথে নির্বাচনী প্রচারণার সময়সীমা। বিভিন্ন দলের নেতাকর্মীরা তাই জোর কদমে চালাচ্ছেন প্রচার। বিএনপির পক্ষে গণসংযোগের অংশ হিসেবে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন জিয়া পরিবারের সদস্যরাও। পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখবে। রোববার সকালে রাজধানীর এক সেমিনারে অংশ নেন তারেক রহমানের কন্যা জায়মা রহমান। এ সময় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের ভূমিকার ওপর জোর দেন তিনি। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। এদিকে বিকেলে গুলশান সোসাইটি পার্কে ঢাকা 17 আসনের নারীদের নিয়ে আয়োজিত হয় এক মত বিনিময় সভা। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ভাই কোকোর স্ত্রী শর্মিলা রহমান। অনুষ্ঠানে এই আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নারীরা। এই এলাকার প্রধান সমস্যা হলো ড্রেনেজ সিস্টেম, যা বাড়িধারা জন্মলগ্ন থেকেই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারে এই এলাকা কার্যত অচল হয়ে পড়ে। লেক এখন আর সেই লেক নেই, আমাদের পানি কমে এসছে, সেই টলটলে পুকুর নেই, মশা, দুর্গন্ধ। এ সময় বিএনপি নির্বাচিত হলে বিনামূল্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান জুবাইদা রহমান। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি সহ নারী নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটি সমস্যার সমাধান যতটুকু সম্ভব লাঘব করার চেষ্টা করব। শেষে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন জুবাইদা রহমান, আশ্বাস দেন পরিবর্তনের।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত বোরকা বানাচ্ছে বলে নাটক করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, জামায়াত নারীদের প্রতি শ্রদ্ধাশীল, নারীরা জামায়াতের বিষয়ে পজিটিভ। এটাকে ভিন্ন খাতে নিতেই আমিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, প্রশাসনের একটা অংশ একদিকে হেলে পড়েছে, তাই দেশের মানুষের উন্নয়নে 11 দলীয় ঐক্য জোটের জয় জরুরি বলেও জানিয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অজুহাত খুঁজছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ। আসলে এই সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন।